তুলে ধরতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কালকে তারেক রেজা ভাইয়ের সাথে সমন্বয়কের সাথে দীর্ঘক্ষণ আমার কথা হয়েছে। আমি গত বুধবার একটা প্রেস ব্রিফিং করেছিলাম যে আমাদের আহতদের নিহতদের সম্পর্কে 5টা অনুরোধ জানিয়েছিলাম অন্তর্বর্তী সরকারের কাছে। আর কালকে যখন তারেক রেজা ভাইয়ের সাথে কথা বলি, তখন কথা বলার সময় উনি আমাকে দেখাইলো যে আহতদের লিস্ট তৈরি করা হচ্ছে, একটা সার্ভারে আহতদের লিস্ট তৈরি করা হচ্ছে, সেখানে 18,000 প্লাস সামথিং হবে, আহতদের লিস্ট অলরেডি হয়ে গেছে। সো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে এত আহত কিভাবে হলো। তখন বললো যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে তাদেরকেও এখানে আওতাভুক্ত করা হয়েছে। সো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া কানসুর যারা ইনজুরি, ওরা তো একবারে ড্যামেজ, ফুললি ড্যামেজ, হাড় ভেঙে ওদের টুকরো টুকরো হয়ে গেছে, ম্যাক্সিমাম 99% একবারে হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর যারা মারা গেছে তো মারা গেছে, তারপরে যারা বেঁচে আছে আমরা, আমাদের হাড়গুলো নেই বলেই চলে। সো আমি ওনাদেরকে বলছিলাম যে তাহলে তাদেরকে কি করবেন, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে তারা, আর যারা কানসুরি ইনজুর কিংবা আদার্স সন্ত্রাসী হামলায় হাত পা কেটে ফেলেছে, সবাইকে তো একসাথে করা যাবে না। তো উনি আমাকে বললো, উনি না ওনার সাথে আরেকজন ভাইয়া ছিল মেডিকেল টিমেরই সদস্য। তো উনি আমাকে বললো তাহলে আরেকটা কাজ করা যায়, তাহলে তোমরা এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দাও, 6 নম্বর পয়েন্টে দাও যে গান শুটিং যারা আছে, গান শুটিং আলাদাভাবে তালিকা করতে এবং ব্যবস্থা নেওয়ার জন্য। যখন সাইদ ভাই মারা যায়, মারা যাওয়ার 2 কি 1 মিনিট আগে আমি তার পাশেই ছিলাম, 2 মিটারের দূরত্বে ছিলাম। ওখানে কোনো মেয়ে ছিল না, শুধুমাত্র আমি একাই ছিলাম। তো হচ্ছে এই যে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলা এবং হচ্ছে আবু সাইদের হত্যাকাণ্ড সরাসরি দেখার পর ঘটনা আমার মনে গভীরভাবে রেখাপাত করে। ওই সময়ের পর থেকেই রাতে ঘুম ঘুম হয় না আর কি, অস্থির লাগে। ঘুমাতে গেলেই সাইদ ভাইয়ের কথা বা সাইদ ভাইয়ের যে মৃত্যুটা আর কি ঘটে, ওই দৃশ্যটা শুধুমাত্র আমার চোখের সামনেই ভেসে ওঠে যে এটা কিভাবে সম্ভব। শুধুমাত্র ওই দৃশ্যটাই চোখের সামনে ভেসে ওঠে। তারপর হচ্ছে আমাকে আরো একটা বিষয় ভাবায়, সেটি হচ্ছে যে এই এই আন্দোলনে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের বাইরেও আরো অনেকে ছিলেন, অনেক ছাত্র ছাত্রী অনেকেই ছিলেন। তারপর হচ্ছে অনেকে শহীদও হয়েছেন। এবং শুধু তো ছাত্ররা শহীদ হননি, হয়েছেন শ্রমজীবী মানুষ। তারপর হচ্ছে শ্রমজীবী মানুষের শ্রমজীবী পরিবারের একমাত্র উপার্জনক্ষম একজন ব্যক্তি, উনি হচ্ছে শহীদ হয়েছেন। যে পরিবারে উনি একমাত্র উপার্জন করতেন, ওনার পরিবারে হয়তো 3জন ওনারা ছিল, একজন ছোট বাচ্চা এবং হচ্ছে ওনার ওয়াইফ। উনি যখন শহীদ হন, আশপাশের লোকজন হয়তো বা 2-10 দিন বা 1 মাস 2 মাস তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে তাদের লাইফটা কি হবে আসলে, এটা হচ্ছে আমার কথা। আমরা কি তাদের কথা চিন্তা করি, আমরা কি তাদের কথা ভাবি যে যারা শ্রমিকরা, যারা হচ্ছে এই শ্রমিকরা যায়নি ঠিকই, কিন্তু এই আন্দোলনে বের হয়ে তারা যে শহীদ হলো, তাদের কথা কি আমরা একবারও ভাবছি না। তারপরে কোনো শহীদ পরিবার হয়তো সাময়িকভাবে সহযোগিতা পাচ্ছে এখন, কিন্তু দীর্ঘমেয়াদে বা অদূর ভবিষ্যতে তাদের কি হবে? যিনি শহীদ হলেন তিনি সারা জীবন যেভাবে তাদের পরিবারকে দেখে রাখতে পারতেন, সেটা কি এখন সম্ভব?
তাদের পরিবার তাদের সন্তানদের কি পরিণতি হবে, তাদের মৃত্যু বা শহীদ হওয়া নিয়েও তো প্রশ্ন উঠবেই। তাদের জন্য তো অবশ্যই সবারই আমাদের কিছু না কিছু করণীয় আছে। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা যদিও এখানে 10 আগস্ট যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন চিকিৎসার জন্য আমরা আমাদের কার্যক্রম উদ্বোধন করি, কিন্তু 30 জুলাই থেকে এইখানে আমার পাশে সীমা দত্ত আছেন, যে আমরা সন্তানের পাশে অভিভাবক, এই ব্যানারে আমরা প্রথম প্রোগ্রাম করি হলো 19 জুলাই জাতীয় জাদুঘরের সামনে। 19 জুলাই পরিস্থিতি কি ছিল আপনারা সবাই কম বেশি বুঝেন, তার মধ্যেও আমরা দাঁড়িয়েছি। 20 জুলাই আমাদের ব্রাকে সামনে আমাদের সমাবেশ করার কথা ছিল, 20 জুলাই কারফিউ ঘোষণা করে আমরা সেটা করতে পারিনি। কারফিউ যখন কিছুটা শিথিল হলো, 30 জুলাই যখন আমরা ঢাকা মেডিকেল কলেজের সামনে, কতজন হবে, 12 জন কি 13 জন অভিভাবক, এর মধ্যে ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, সরকারি সমাজকর্মীরা ছিলেন। তো ওইখানে আমরা যখন দাঁড়াইতে গিয়েছিলাম তখন কিন্তু পুলিশ আমাদেরকে দাঁড়াইতে দেয়, পুলিশের সঙ্গে আমাদের অনেক বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ আমাদেরকে ধাওয়া করে অনেকটা আমাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে আমরা রাস্তা দাঁড়াইতে না পারি। এটা 30 জুলাইয়ের ঘটনা। তারপরে 30 জুলাই আমরা ঢাকা মেডিকেল কলেজের ভিতরে যারা আহত ছিলেন তাদের খোঁজ খবর নিয়েছি। এখন আমাদের যেটা ইচ্ছা ছিল যে আমরা অভিভাবক হিসেবে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের কি সহযোগিতা দরকার বা আর্থিক সহযোগিতা দরকার কিনা। আমি এটা বারে এই কারণে বলি, সেটা হলো যারা এই আন্দোলনে আহত এবং নিহত হয়েছে, মোর দেন আমি যেটা দেখেছি, বিশেষ করে আহত মোর দেন 85% লোক খুবই নিম্ন আয়ের পরিবারের সন্তান, যারা দিনে আনে দিনে খায়। তো তাদের উপার্জনক্ষম সন্তান যখন এরকম আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, সেটা তো আমরা মানে একেবারে অবহেলা করার কোনো সুযোগ আছে কোনোভাবেই না। তারপরে 30 জুলাই থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে এই আহতদের সন্ধান শুরু করি। কর্তৃপক্ষ আমাদের কোনো সহযোগিতা করে নাই, আমরা অনেক চেষ্টা করছি। দিন আমরা কি করব, তখন আমরা যারা পেশেন্টের অভিভাবক আছে তাদের সঙ্গে কানেক্টেড হই। এইভাবে যারা আহত তাদের অভিভাবকদের সঙ্গে একজন করে কানেক্টেড হতে হতে আজকে আমরা কয়েক শত আহত রোগী এবং তাদের অভিভাবকদের সঙ্গে ইতিমধ্যে আমরা কানেক্টেড হয়ে গেছি। তারপরে আমরা তাদেরকে সমন্বিত করে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা 3 আগস্ট জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক, তাদের ব্যানারে আমরা 10 জন অভিভাবককে নিয়ে আসি। ওনারা ওনাদের সমস্যাগুলো শেয়ার করেন, ওইখানে আমরা ওনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি, প্লাস কিছুটা অনুদান দেওয়ার চেষ্টা করি। দিন আমরা 10 আগস্ট এইখানে আমরা যারা আহত হয়েছেন তাদের 20 জন অভিভাবককে এখানে আমরা নিয়ে আসি।